আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা গুণগত রসায়ন দ্বিতীয় খণ্ডের উপরে আমরা অষ্টম ক্লাসটা নেব না, অষ্টম ক্লাস। এবং আজকে আমরা অদক্ষেপণের শর্ত বা দ্রাব্যতা গুণফল নীতির যে প্রয়োগ, মানে এটা দিয়ে বিগত বছর যে কোশ্চেনগুলো আসছে আমরা সেই কোশ্চেনগুলো আজকে সলভ করবো। আর সাথে আমরা দেখবা উদ্দীপকের মাধ্যমে সাধারণত এই কোশ্চেনটা আসে কোথায়, উচ্চতা কোথায়। আর আরেকটা হলো এই প্রয়োগে আসে হলো দ্রাব্যতা গুণফল নির্ণয় অথবা দ্রাব্যতা নির্ণয়। তা আমরা আজকে এই বিগত বছরের যে কোশ্চেনগুলো সেগুলোর গ আর ঘতে এই যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমে দেখো একটা আমরা উদ্দীপকগুলো লিখে তারপর শুরু করি। দেখো, উদ্দীপক আমার এখানে শীটে এই উদ্দীপক হলো 2। আমি উদ্দীপকটা লিখব। হ্যাঁ, দেখো উদ্দীপক 2, এখানে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট দেওয়া হয়েছে। সিলভার নাইট্রেট আমরা কিন্তু এই এখানে শীটের যে উদ্দীপক 1 এটা আমরা এই সপ্তম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সপ্তম ক্লাসে আমরা 2 থেকে শুরু করলাম। দেখো, সিলভার নাইট্রেট দ্রবণ 20 মিলিলিটার, 20 মিলিলিটার আর 0.02 মোলার, 0.02 মোলার, 0.02 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ দিচ্ছি। এর মধ্যে আমরা আরেকটা পাত্রে আমাদের 40 এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আছে। কত? 40 মিলিলিটার, 40 মিলিলিটার। আর ঘনমাত্রা 0.04 মোলার। এটা 1 নং পাত্র, আর এটা 2 নং পাত্র। এখন এই দুটোকে আমরা একসাথে করলে বিক্রিয়া হবে এবং বিক্রিয়ায় উৎপাদ হবে। এবং উৎপাদের মধ্যে একটা হলো সিলভার নাইট্রেট, না উৎপাদের মধ্যে একটা হলো সিলভার ক্লোরাইড। সেই সিলভার ক্লোরাইডে কী দেওয়া আছে? দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। দুটো তথ্য দেওয়া আছে। দেখো, এক হলো আর দেওয়া আছে এখানে তাপমাত্রাটা কাজে লাগবে না, তাহলে এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কোনো কাজে লাগবে না, অঙ্কে কাজে লাগবে না। কিন্তু আমরা যখন কী করি, এই ধরো দ্রাব্যতা দেওয়া থাকে বা দ্রাব্যতা গুণফল দেওয়া থাকে, তখন তাপমাত্রাটা উল্লেখ থাকে। কারণ তাপমাত্রার কারণে কী হয়, দ্রাব্যতা গুণফল চেঞ্জ হয়, এই জন্য তাপমাত্রাটা উল্লেখ থাকে। আচ্ছা, কিন্তু অঙ্কের সময় কাজে লাগে না। কাজে লাগে কখন? যদি বলে যে তাপমাত্রা এত থেকে এত কমানো হলো, তাহলে কতটুকু কেলাচিত হবে, তখন আমার তাপমাত্রাটা, তখনও সূত্রের তাপমাত্রা আমরা ব্যবহার করি না, কিন্তু উল্লেখ করি যে এই তাপমাত্রায় দ্রব্য কতটুকু আছে, এই তাপমাত্রায় কতটুকু দ্রব্য আছে, তারপরে আমরা হিসাবটা করি। দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলভার নাইট্রেট এর দ্রাব্যতা কত? এর দ্রাব্যতা 2.2, 10⁻³ গ্রাম পার লিটার। আর একটা তথ্য দেওয়া আছে, সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে। দ্রাব্যতা গুণফল দেওয়া আছে কত? 1.8, 10⁻⁻²। এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। আমরা এখন এটা হলো উদ্দীপক, এবং এটা দেখবা বিগত বছর আসছে। তোমরা বিগত বছরের কোশ্চেনটা বের করবা, দেখবা এই কোশ্চেনটা পাবা, ওকে। তাই আমরা গটা আগে করে দিই। দেখো, গ হলো, কোশ্চেনটা আমরা লিখে নিই। কোশ্চেনটা ছিল যে 1 নং পাত্রে রক্ষিত, 1 নং পাত্রে রক্ষিত সিলভার নাইট্রেট এর দ্রাব্যতা গুণফল। এই দ্রাব্যতা দেওয়া আছে দ্রাব্যতা গুণফল বের করতে হবে, অথবা অনেক সময় দেওয়া আছে কি দ্রাব্যতা গুণফল বের করতে পারে, বা কোনো একটা আয়নের ঘনমাত্রা বের করতে পারে। এটা প্রয়োগে আসে।
আর উচ্চ দক্ষতায় আসবে যে দুইটা দ্রবণকে একসাথে করলে যে অদক্ষেপ মানে উৎপাদ দ্বয়ের একটার কী দেওয়া থাকবে কেএসপি দেওয়া থাকবে বলবে যে অদক্ষেপ করবে, অথবা দুইটারই কেএসপি দেওয়া থাকবে বলবে কোনটা অদক্ষেপ করবে কোনটা করবে না। এই হলো কোশ্চেনের ফর্মেট আমাদের গুণগত রসায়ন দ্বিতীয় খণ্ড থেকে একটা কোশ্চেন হয় এবং বেশিরভাগ সময় এরকম একটা কোশ্চেন হয় যে দুইটা পাত্রে দুইটা যৌগ দেওয়া থাকে, বলে যে একটা পাত্রের কি যে যৌগটা আছে সেই যৌগটা যদি দাব্যতা থাকে দাব্যতা গুণফল বের করতে বলে, অথবা দাব্যতা গুণফল দেওয়া থাকে দ্রাব্যতা বের করতে বলে, বা কোনো একটা আইনি গুণমানটা বের করতে বলে। আর উচ্চ দক্ষতায় করে কি উৎপাদ দ্বয়ের দুইটারই কেএসপি দেওয়া থাকে বা যে কোনো একটা কেএসপিতে বলে যে তার অদক্ষেপ করবে কিনা। তা আমরা আজকে বেশিরভাগ প্রবলেমগুলো এগুলো করবো। দেখো তাহলে 1 নং পাত্রে রক্ষিত সিলভার নাইট্রেটের দ্রাব্যতা গুণফল কত। এই দ্রাব্যতা গুণফল বের করতে গেলে কিন্তু আমাদের কী লাগবে, দেখতে হবে দ্রাব্যতা দেওয়া আছে কিনা এবং কোথায় খুঁজবা, নিচে এই যে দ্রাব্যতা দেওয়া আছে না, দেখো দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা দেওয়া আছে। আর যদি অনেক সময় দেখবো দ্রাব্যতা দেওয়া থাকবে না, তখন করবে কি এখানে যে ঘনমাত্রা আছে না সেই ঘনমাত্রাটাকে আমরা কী ধরবো, দ্রাব্যতা ধরে অঙ্কটা করতে হবে। তবে শর্ত আছে, ঘনমাত্রা দ্রাব্যতা কখন হয়, যদি দ্রবণটা সম্পৃক্ত হয়। অনেক সময় দেখবো আমি দেখছি বিগত বছর কোশ্চেনে দ্রবণটা সম্পৃক্ত এই শর্তটা উল্লেখ করা নাই, কিন্তু উল্লেখ না করলে কি তুমি উল্লেখ করে কী করবা, ওই ঘনমাত্রাকে দ্রাব্যতা দেবো, কারণ ঘনমাত্রাকে দ্রাব্যতা তখন ধরা যায় যদি দ্রবণটা কী হয়, সম্পৃক্ত হয়। আচ্ছা আমরা যে দ্রাব্যতা বের করবো না দ্রাব্যতা গুণফল বের করবো, তাহলে আমরা প্রথমে সিলভার নাইট্রেট কি দেখাবো বিয়োজনটা। আর শোনো যখনই তোমাকে দ্রাব্যতা গুণফল বের করতে বলবে, ধরো সিলভার নাইট্রেট কিন্তু আমরা জানি যে এটা সিলভার নাইট্রেট জানি এটা সম্পূর্ণ দ্রবণীয় একটা লবণ, বাট আমরা যেহেতু দ্রাব্যতা গুণফল বের করতে বলছে আসলে 100% কিন্তু কেউ আইনিত হয় না, 100% সম্পূর্ণ আইনিত হয় এরকম যোগ্য নাই। হ্যাঁ, তারপরে এটা প্রায় সম্পূর্ণ দ্রবণীয়, কিন্তু প্রায় বলছে কিন্তু কিন্তু আমরা যেহেতু দ্রাব্যতা গুণফল বের করবো অবশ্যই একটা অভিমুখী চিহ্ন তোমাকে দিতে হবে। দ্রাব্যতা গুণফল বের করতে বললে যার দ্রাব্যতা গুণফল বের করতে বলবে তার বিয়োজন দেখাবা অভিমুখী চিহ্নের মাধ্যমে অবশ্যই, কারণ দ্রাব্যতা গুণফল কিন্তু অবশ্যই কি সাম্যাবস্থার জন্য, সাম্যাবস্থা থেকে আসছে কে, সেখান থেকে আসছে কেএসপি, কিন্তু এই চিহ্নটা দিতেই হবে। এখানে একমুখী চিহ্ন কোনোভাবে দেওয়া যাবে না, যদি আমরা জানি যে সিলভার নাইট্রেট কি সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ দ্রবণীয় লবণ। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কেএসপি কি সিলভার প্লাস আর NO3 আমরা কিন্তু কী দেওয়া আছে সিলভার নাইট্রেটের দ্রাব্যতা দেওয়া আছে না, দ্রাব্যতা দেওয়া আছে। আরেকটা কাজ করতে হবে, এখানে একটা এই দ্রাব্যতা দেওয়া আছে সেটা কিসে দেওয়া আছে, গ্রাম পার লিটার। কিন্তু আমরা কিন্তু জানি যে দ্রাব্যতা থেকে ঘনমাত্রা বের করবো, তবে দ্রাব্যতাটা কোন এককে লাগবে, মোল পার লিটার লাগবে না। তাহলে দেখো এখানে দ্রাব্যতা দেওয়া আছে কত, এটা একটু চেঞ্জ করে দিই, সিলভার নাইট্রেট এর দ্রাব্যতা দেওয়া আছে না, দ্রাব্যতা দেওয়া আছে কত 2.2 10⁻³ গ্রাম পার লিটার। এটাকে কনভার্ট করতে হবে 2.2 10⁻³ আণবিক ভর। এই সিলভার নাইট্রেটের আণবিক ভর কত, সিলভার হলো 100 কত 8, আর নাইট্রেটের হলো 14, আর 3 × 48, তাহলে কত হয় 8 × 16 17 20 শূন্য, আর দেখে 2 3 4 7 100 কি 70 দ্বারা ভাগ করতে হবে, পরে কি আসবে তাহলে আমরা প্রথমে কী করবো, সিলভার নাইট্রেটের দ্রাব্যতা দেওয়া আছে না, এটা দেওয়া আছে বলবা, দেওয়া আছে সিলভার নাইট্রেটের দ্রাব্যতা দেওয়া আছে সিলভার নাইট্রেটের দ্রাব্যতা, এটা কনভার্ট করলাম। এবার আমরা এখানে বসাই দিই, কারণ এই সিলভার নাইট্রেটের দ্রাব্যতা মানে কার ঘনমাত্রা, সিলভার নাইট্রেটের কত 2.2, আমরা একবারে হিসাবটা করি না, 170 মল পার লিটার। আর নাইট্রেটের ঘনমাত্রা কী হবে, একই রকম হবে না, যেহেতু 1:1 একই রকম হবে 170 মল পার লিটার। আমরা যদি এখানে মানটা বসাই অ্যান্সার পেয়ে যাবো -3 170 আর 2.2 10⁻³ 170 শেষ। এখান থেকে একটা অ্যান্সার পেয়ে যাবো না, অ্যান্সার পেয়ে যাবো। ওকে, তাহলে আমরা সবসময় দ্রাব্যতা গুণফল যদি বের করতে বলে অবশ্যই দ্রাব্যতা দেওয়া থাকবে, নিচে খুঁজবা, যদি যখন দেখবা নিচে পাবা না তখন এই ঘনমাত্রাকে দ্রাব্যতা ধরে অঙ্কটা করতে হবে। অবশ্যই বলে দিবে যে 1 নং পাত্রের দ্রবণটাকে সম্পৃক্ত ধরে
সিলভার নাইট্রেটের কি দাপদের গুণফল বের করবো, তখন ওই ঘনমাত্রাটা কি বলবা দাপদের করবো। অনেক সময় দেখবা বিগত বছর যে কোশ্চেনে দেখা গেছে কি উল্লেখ করে না যে 1 নং পাত্রের দ্রবণকে সম্পৃক্ত ধরে, কিন্তু আসলে কী করা উচিত, এটা উল্লেখ করা উচিত। আর যদি উল্লেখ না করে তুমি কী করবা, ধরে নিবা যে এটা সম্পৃক্ত ধরে করতে হবে। আচ্ছা, আর এখানে খেয়াল করবা দাব পদ্ধতি দেওয়া থাকে, অবশ্যই এটা কিসে দেওয়া আছে কিনা, গ্রাম পার না মোল পার লিটারে দেওয়া আছে কিনা, না থাকলে এটা কনভার্ট করে নিবা। এই যে এখানে গ্রাম পার লিটারে দেওয়া আছে, আমি গ্রামটাকে মনে নিয়ে গেছি আণবিক পদ্ধতিটা ভাগ করে। অনেক সময় দেখবা এইটা আবার কিসে দেওয়া থাকবে, গ্রাম প্রতি 100 গ্রাম দাবকে দেওয়া থাকবে। যদি এই মানটা কিসে থাকতো, গ্রাম প্রতি 100 গ্রাম পানিতে থাকতো, তখন কিন্তু আমরা একক চেঞ্জ করার জন্য কী করতাম, তখন গুণ করতাম কি দ্বারা, 10 দ্বারা, আর আণবিক ভর দ্বারা ভাগ করে কষে দিতাম মোল পার লিটারে। তার মানে যদি দাব্যতারা যদি এককে থাকতো, তাহলে আমরা মোল পার লিটারে যাওয়ার জন্য কী করতাম, আণবিক ভর দ্বারা ভাগ করতাম, সাথে আবার কী হতো 10 দ্বারা গুণ করতে হতো। এই হলো একক চেঞ্জ। তোমাকে অবশ্যই মোল পার লিটারে যেতে হবে, এখানে যেতে হবে। যদি এখান থেকে এখানে যাওয়ার জন্য উপায় কি, 10 দ্বারা গুণ আণবিক ভর দ্বারা ভাগ, আর এখান থেকে এখানে আসার উপায় কি, শুধুমাত্র এই এম দ্বারা ভাগ, আণবিক ভর দ্বারা ভাগ করলে গ্রামটা মোল হয়ে যাবে। এককটা কিন্তু খুব সাবধান, কারণ তোমরা কিন্তু দাব্যতা গুণফলের সংজ্ঞায় পড়ছো যে ঘনমাত্রা নিতে হবে কোন এককে, মোল পার লিটার এককে ঘনমাত্রা নিতে হবে না, মোল পার লিটার এককে। এবার আমরা এখানকার ঘটাতে আসি। হলো 1 নং পাত্রের দ্রবণের মধ্যে, 1 নং পাত্রের দ্রবণের মধ্যে 1 নং পাত্রে দ্রবণের 2 নং পাত্রে, 2 নং পাত্রের দ্রবণ কি মেশালে এই সিলভার ক্লোরাইড এর অদক্ষেপ পদ্ধতি, এর অদক্ষেপ পদ্ধতি খুব সহজ একটা জিনিস। হ্যাঁ, এবার বেশিরভাগ যে কোশ্চেনগুলো হয় এখান থেকে এরকম 2টা পাত্র দেওয়া থাকে আর বলে একসাথে করলে অদক্ষেপ পড়বে কিনা। হ্যাঁ, প্রথমে আমাদের দেখো আমাদের এইবার এই সিলভার প্রথমে বিক্রিয়াটা লিখে ফেলবা, প্রথম কাজ হলো বিক্রিয়াটা লিখে ফেলবা কি, সোডিয়াম বা সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড। এখান থেকে কী হবে, সিলভার ক্লোরাইড প্লাস সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট। তা আমরা কী চাইছি, এই যে সিলভার ক্লোরাইড এর অদক্ষেপ পড়বে কিনা, তাহলে এর কিন্তু দেওয়া আছে কি কেএসপি দেওয়া আছে, দাব্যতার গুণফল দেওয়া আছে। তা আমরা এখন আইনিক গুণফল বের করবো। তার মানে আমরা এত এ কী বের করবো, কে আই, এত কে আই কত, এই সিলভার প্লাস আর সিলভার। শোনো, দাব্যতার গুণফল এবং আইনিক গুণফলের কিন্তু গাণিতিক প্রকাশটা একই রকম, বাট হিসাবটা ভিন্ন। হিসাবটা হলো দাব্যতা গুণফল বের করতে হয় ওই যোগের দাব্যতা থেকে বা ওই যোগের কোনো একটা আইনিক ঘনমাত্রা থেকে, ওকে। কিন্তু আইনিক গুণফল বের করতে হবে কি, এই 2টা বিক্রিয়ক থেকে, এই এর কেআইটি বের করতে হবে। এই বিক্রিয়ক দ্বয় থেকে যে আয়ন 2টা আসছে, সিলভার আর ক্লোরাইড আসছে, এখান থেকে এই ঘনমাত্রা দেওয়া আছে, এখান থেকে কী করতে হবে, সিলভারের দমনে সিলভারের ঘনমাত্রা পাবো, সোডিয়াম ক্লোরাইড দমনে ক্লোরাইডের ঘনমাত্রা পাবো, তারপরে ওই ঘনমাত্রা দিয়ে আবার কী করতে হবে, মিশ্রণে, দুটাকে একসাথে করে মিশ্রণের ঘনমাত্রা বের করতে হবে, এখানে বসাতে হবে। কারণ এই যে ঘনমাত্রাগুলো এটা কিন্তু মিশ্রণে, এই দুটাকে একসাথে করলে যে মিশ্রণটা পাওয়া যাবে, সেই মিশ্রণে কালার কী লাগবে, সিলভারের ঘনমাত্রা ক্লোরাইডের ঘনমাত্রা লাগবে। হ্যাঁ, প্রথমে আমরা আসি 1 নং পাত্রে সিলভারের ঘনমাত্রা কত। দেখো এই যে তোমরা ইচ্ছা করলে এভাবে ভাঙতে পারো, সিলভার নাইট্রেট। এবার কিন্তু তোমাকে একমুখী চিহ্ন দিতে হবে, খেয়াল করে এখানে, কারণ যখন বিক্রিয়কগুলোকে কী ধরতে হবে, সম্পূর্ণ দ্রবণই ধরতে হবে, আর উৎপাদদ্বয়ের একটা কী হবে, অদক্ষেপ হবে। দেখো আমি কিন্তু গতে করতে গিয়ে সিলভারের কী দিয়েছিলাম, বহুমুখী চিহ্ন দিয়েছিলাম, কারণ সেখানে দাব্যতা গুণফল বের করতে বলছিল, তাহলে ওখানে আমি স্বল্প দ্রবণী ধরছিলাম। কিন্তু এখানে কী করতে হবে, এই বিক্রিয়ক দ্রবণী ধরতে হবে। তার মানে কি একমুখী চিহ্ন দিয়ে, তাহলে এর ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.02। তাহলে এখানে সিলভার কত আসবে, 0.। তার মানে আমি কী বলতে পারি, সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার প্লাস কত, 0.02। এই যে 0.02, 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴ 0.02 × 10⁻⁴
আমরা কী বের করবো বলো? মিশ্রণে সিলভার প্লাস হট মিশ্রণে কত বের করবো? আর মিশ্রণে বের করার সূত্র আছে, ভিয়ন কি এসন ইন্টু এস, এই সূত্র বের করবো না। ভিয়ন কত? 1 নং পাত্রের দ্রবণের আয়তন কত? 20। আর ভিয়নটা কত? না সরি, এসন হলো এই যে এইটা যেটা বের করছে, এইটা মানে 1 নং পাত্রে সিলভারের ঘনমাত্রা হলো 0.02, মানে সিলভার ঘনমাত্রা 0.02, এইটা 0.02। ওকে, তো এই ভিট হলো মিশ্রণের মোট আয়তন কত? 20 যোগ 40 কত? 20 যোগ 40। এখান থেকে কী বের করবো? S2 হলো মিশ্রণের সিলভারের ঘনমাত্রা কত হয়? এই সিলভার প্লাস কত হলো? 20.02 ভাগ কত? 60 এম। দেখি আমরা এখানে কত হয় না, কত হচ্ছে এই মানটা একটু বলে দিই আমি না। এখানে আচ্ছা 20 হলো 20 ইন্টু 0.02 ভাগ হলো 60। আচ্ছা 2.3.02 ভাগ হলো 3, 6.66 10 to the power -3। এই হলো আমাদের কি সিলভার আয়নের ঘনমাত্রা। আচ্ছা এবার আমরা দেখো এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণে, সোডিয়াম ক্লোরাইডকে আগে ভাঙি আমরা। দেখো তো সোডিয়াম ক্লোরাইড এটা না করলে হয় এই সোডিয়াম প্লাস, দেখো সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা কত? 0.04। তাহলে ক্লোরাইড কত? 0.04। তার মানে আমরা কী পেলাম? সোডিয়াম ক্লোরাইড দ্রবণে ক্লোরাইডের ঘনমাত্রা কত? 0.04। এখানে কিন্তু অবশ্যই একমুখী চিহ্ন দিবা। কিন্তু যখন তোমাকে বলবে সিলভার নাইট্রেট বা সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল বের করো, তখন কিন্তু কইলে যখন বলবে তখন উপমুখী চিহ্ন দিবা। এবার আমরা মিশ্রণে বের করবো না, মিশ্রণে ক্লোরাইড কত হট বের করতে চাই। তাহলে সূত্রটা কি? ওই যে 2 নং পাত্রের আয়তন কত? আচ্ছা সূত্রটা লিখে নেই, ভিয়ন এসন কি S2। এই ভিয়নটা কত? 40, আর এসনটা 0.40 প্লাস কত? 20। আর কী হবে এখান থেকে? ক্লোরাইডের ঘনমাত্রা মিশ্রণে পেয়ে যাবো। তাহলে মিশ্রণে ক্লোরাইডের ঘনমাত্রা কত? 40.04 ভাগ কত? 60। আমরা একটু দেখে নিই কত আসে এখান থেকে। এবার 40 না, ক্যালকুলেটর তো কি সমস্যা। আচ্ছা ধরো এখানে একটা মান পেলাম, আমরা হিসাবটা তোমরা নিজেরা একটু করে নিবা, আমার ক্যালকুলেটর কাজ করতেছে না। এবার দেখো এই যে মান পেলাম সিলভার আর ক্লোরাইড, এই দুটা মান বসাবো আমরা। এবার সমীকরণ এটাকে 1 দিই না, সমীকরণ 1 হতে কী হবে? কে এসপি হলো সিলভার প্লাস আর সিএল মাইনাস। আমি যদি এখানে মানটা বসাই, সিলভার কত? 6.66 10 to the power -3। আর এখানে একটু কাটাকাটি করে, আচ্ছা তোমরা হিসাবগুলো নিজেরা করে নিবা। 60। তাহলে এখান থেকে আমরা একটা মান পেয়ে যাবো না, ধরো স্টার। ওকে, এখন এখানে মানটা তো একটু বের করতে হবে না, তাছাড়া তো উপায় নেই। মানটা বের না কিন্তু আমরা বুঝবো না কম্পেয়ার করে যে পদক্ষেপ করবে কি করবে না, আমাকে সিদ্ধান্ত দিতে হবে। হ্যাঁ 40.00 4 ইন্টু
4 ইন্টু 0.04 ভাগ 6 ঠিক আছে তো 4 ইন্টু 0.04 ভাগ হলো 6। দেখো আমার এখানে মানটা আসতেছে এই 2.66 10 টু দি পাওয়ার মাইনাস। তা আমরা যদি এখানে মানটা বসাই 2.66 মাইনাস 2, আমাদের মানটা দেখি কত আসে 6.66 ইন্টু 2.66 1.77 10 টু দি পাওয়ার 1.77 আর 10 টু দি পাওয়ার -4 আর দেওয়া আছে কেআইপি দেওয়া আছে না কেএসপি, সরি এটা কেআইপি বের করলাম না, কেএসপি দেওয়া আছে, এসপি দেওয়া আছে কত এই 1.8 10 টু দি পাওয়ার -10। তার মানে যেহেতু কি আমরা সিদ্ধান্ত কিন্তু পেয়ে গেছি না, দেখি আবার দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, তাহলে আমরা সিদ্ধান্ত পেয়ে গেছি যেহেতু কে আইপি ইজ গ্রেটার দেন কত কেএসপি, তাই অদক্ষেপ করবে, শেষ, তাই অদক্ষেপ করবে। ওকে, তাই অদক্ষেপ করবে। তাহলে দেখবা সবগুলো ম্যাথ একই ফর্মেটে, তো আমি এখন আরেকটা উদ্দীপক দেখাবো না, দেখাই। দেখো আমরা আরেকটা উদ্দীপক দেখাবো, একটু কঠিনে চলে যাই, কারণ ক্যালসিয়াম ফ্লোরাইড আমরা একটু কঠিনে যাব। আচ্ছা, এবার আমার শীটের এখানে উদ্দীপক 6 একটা উদ্দীপক আছে, তো এটা করলে আমার মনে একদম দেখবা কি হবে, ক্লিয়ার হবে না। 6 দেখো, 6 হলো এখানে আছে এমএন তাপমাত্রা, যেমন এখানে বলছে 20 তাপমাত্রা, শীতের 6। আর এখানে এমএন প্রয়োগ করব। আর এখানে হলো দেখো এক্স ওয়াই দেবো। ওকে, আর এখানে একটা দেখো উল্লেখ করছে অসম্পৃক্ত, তার মানে এখানে যে ঘনমাত্রা কি অসম্পৃক্ত দেবো। তার মানে এখানে ঘনমাত্রাতে দেওয়া থাকবে, এটা কখনো দাম্পতা ধরা যাবে না, যেহেতু বলে দিচ্ছে অসম্পৃক্ত। 15 মিলিলিটার আর ঘনমাত্রা এই 5 ইন্টু 10 টু দি পাওয়ার -8। ওকে, আর এখানে দেখো, আচ্ছা আমি 3টা পাত্র দিচ্ছি। দেখো 3টা পাত্র মানে কি, এই একটা পাত্র, এখানে n2 প্লাস কি ওকে, n2 প্লাস x পাত্র এ, আর পাত্র সি, আর এখানে পাত্র বি। আচ্ছা, আমরা এখানে মুছে নিই না, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, একদম ধীরে রাখতেছে না। এই প্রবলেমটা একটু ভালো মতো খেয়াল করবো, তাহলে আশা করি বাকি সবগুলা নিজেরা করতে পারবো। আমরা গত ক্লাসেও দেখেছি পদক্ষেপ পরে কিনা, 3টা প্রবলেম দেখেছিলেন। দেখো পাত্র কি বি, পাত্র বি, এখানে এক্স ওয়াই যোগ, এটা কিন্তু বলা যায় যে সম্পৃক্ত না অসম্পৃক্ত। আচ্ছা, আর 10 মিলিলিটার আর 0.1,
এবার তথ্যগুলো দেখো, এক হলো এম ই এন এর দ্রাব্যতা আছে কত পয়েন্ট, দেখো এখানে কোনো ঝামেলা নাই, এত মোল পার লিটার। আর মানে একদম দ্রাব্যতা তো দেওয়াই আছে, আবার সেটা মোল পার লিটারে আছে না, এখন চেঞ্জের কোনো ঝামেলাই নাই। আর এখানে এম ওয়াই টু এর কি কে এসপি দেওয়া আছে না কত 1.85 10 to the power minus 8। দেখো আমার কোশ্চেনটা হলো গ হলো এই পাত্রের দ্রবণটির দ্রাব্যতা কোনটা নিলাম, এই পাত্রের দ্রবণটির এই পাত্রের দ্রবণটির দ্রাব্যতা কি গুণফল, এই পাত্রের দ্রবণটির দ্রাব্যতা গুণফল বের করব। তো দেখো দ্রাব্যতা গুণফল বের করতে বলছে, মানে আমি দেখবো আগে দ্রাব্যতা দেওয়া আছে কিনা কোথায়, নিচে, এবং নিচে যদি দেওয়া থাকে আবার দেখবো সেটা মোল পার লিটারে আছে কিনা। সব ঠিক আছে, নিচে দ্রাব্যতা দেওয়া আছে এবং সেটা মোল পার লিটারে করতে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা দ্রাব্যতা গুণফল বের করবো। তাহলে একটু লিখে নিই না, দেওয়া আছে এত এর দ্রাব্যতা না, এত এর কত 0.002। যদি নিচে না থাকতো তাহলে কিন্তু এটাকে কী ধরতাম, দ্রাব্যতা ধরতাম, তবে এখানে কী লেখা থাকতো, এই শব্দটা থাকতো না, অসম্পৃক্ত থাকতো না, তখন সম্পৃক্ত ধরে এটাকে দ্রাব্যতা ধরতাম, কিন্তু নিচে আছে কোনো ঝামেলা নেই। আচ্ছা, আমরা একটা করাবো, দেখবো নিচে থাকবে না, এরকম একটা প্রবলেম করালে আশা করি একদম ক্লিয়ার হবে। এম কত এন ইন্টু এটা কী ধরতে হবে প্রথমে, যখনই তোমাকে বলছি দ্রাব্যতা গুণফল বের করতে বলবে তখন কিন্তু এই চিহ্নটা কী দিবা, পুরোমুখী চিহ্ন দিবে, এম প্লাস এম মাইনাস টু। ওকে, দুটোর সামনে চলে যাবে, তাহলে কেএসপি বের করার সূত্র হলো এম টু প্লাস আর কি এম মাইনাস, আর এই যে টু এটা কিন্তু সামনে না, তোমরা দেখছি অনেকে করে কি এই টুটা সামনে দিতে, টুটার সামনে না, টুটা কী হবে পাওয়ার হয়ে যাবে, এই টুটা ঘাত হয়ে যাবে সূত্রে। আবার তুমি যখন এই দ্রাব্যতা থেকে যখন এই ঘনমাত্রা বের করবো তখন এই টু আবার গুণ হয়ে যাবে, এই টুটা ঘাত হয়ে যায় কেএসপির রাশিমালায়, আবার যখন ঘনমাত্রা বের করতে যাও তখন এই টুটা গুণ হয়ে যায়। তার মানে এই টুটা একবার ঘাত হবে একবার গুণ হবে, কোথায় ঘাত হবে, কেএসপির সূত্রে ঘাত হয়ে যাবে। আর কখন গুণ হবে, যখন তুমি ঘনমাত্রা বের করবো। দেখো আমি এখান থেকে এম টু প্লাস বের করবো না, এম টু প্লাস মানে এর দ্রাব্যতা যা, এর ঘনমাত্রা তাই কত 0.00 মোল পার। আচ্ছা, আর এখানে কি এন মাইনাস কত বলো, 2 ইন্টু কত 0.002। এই দেখছো এখানে টুটা গুণ হয়েছে কিন্তু, তাহলে 0.004 এখানে গুণ হয়েছে টুটা, আর এখানে এই টুটা কী হয়ে গেছে, ঘাত হয়ে গেছে, কিন্তু তোমরা আমাকে বলে এই টুটা কি সামনে দিয়ে ফেলো। তাহলে এখান থেকে আমরা মান বসাতে পারি 0. কত 0.002 0.004 স্কোয়ার না স্কোয়ার। এইখান থেকে আমরা অ্যান্সার দিয়ে দেবো, খুব সহজ একটা অঙ্ক। কিন্তু তোমরা ভুলটা কোথায় করো, এই টুটা করো কি সামনে দিয়ে দাও, এই টুটা মনে রাখবা কেএসপির রাশিমালায় ঘাত হয়ে যাবে, আর যখন দ্রাব্যতা থেকে এন মাইনাসে ঘনমাত্রা বের করবো তখন টুটা কী হবে, গুণ হবে। যেমন টুটার কাজ দুই জায়গায়, একবার হলো কেএসপির রাশিমালায় ঘাত, আবার কি ঘনমাত্রায় হিসাব করার সময় টুটা গুণ হবে। এই ভুলটা কখনো করবো না। আচ্ছা, এবার দেখো আমরা এবার অদক্ষেপ পরে কিনা না, অদক্ষেপ পরে কিনা। প্রথমে আমাদের কিন্তু কাজ কি, বিজ্ঞানে লেখা। আচ্ছা, আমরা কোশ্চেনটা লিখে, আচ্ছা কোশ্চেনটা লেখা দরকার নেই, আমি জাস্ট কোশ্চেনটা পড়ে শোনাচ্ছি যে এই পাত্র এ এবং পাত্র বি এর দ্রবণকে সি পাত্রে একসাথে করলে কি এম ওয়াই টু এর অদক্ষেপ পড়বে কিনা, এম ওয়াই টু এর অদক্ষেপ পড়বে। তা আমরা শুরু করি প্রথমে কী দিয়ে, বিক্রিয়া দিয়ে শুরু করবো না, ঘ। তাহলে ঘয়ের কোশ্চেনটা হলো পাত্র এ আর পাত্র বি এর দ্রবণকে যদি আমি সি পাত্রে একসাথে করি এম ওয়াই টু এর অদক্ষেপ পড়বে কিনা। প্রথমে আমাদের কাজ হবে বিক্রিয়াটা লেখা না, বিক্রিয়াটা লেখা এম এই বিক্রিয়াটা ঠিক মতো লিখতে হবে, এম এন প্লাস এক্স
ওকে, এখান থেকে কী হবে এম ওয়াই টু প্লাস, কারণ এই যে উৎপাদ এইটা এই যে এখান থেকে পাইছে কিন্তু যার কেস দেওয়া আছে সে একটা উৎপাদ এম ওয়াই। এবার দেখো বাকিটা কী হবে, বাকিটা কী হবে, বাকি কে আছে, হ্যাঁ এখানে এক্স আছে আর আছে এন, কিন্তু এক্সটা দিতে হবে আগে আর এনটা দিতে হবে পরে, কারণ এনটা হলো ঋণাত্মক আয়ন আর এক্সটা কি ধনাত্মক আয়ন। এখন এই যোজনী জেনে কী করতে হবে, দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা। প্রথমে দেখো এম ওয়াই টু থেকে আমরা কী জানি এম এর যোজনী কত, এম ওয়াই টু থেকে এম এর যোজনী কত 2 আর ওয়াই কত 1, ওয়াই এম ওয়াই টু থেকে এম এর যোজনী 2, তাহলে ওয়াই কত 1। আচ্ছা তাহলে ওয়াই যদি 1 হয় এখানে এক্স আর ওয়াই 1:1, তাহলে এক্সও কত 1, এক্স 1। আর এম এন টু, তাহলে এম এর যোজনী যদি 2 হয় তাহলে এন এর যোজনী কত হবে 1, এন 1 হবে। তো দেখো আমি এখন এই দুটোতে যোগ তৈরি করছি, এক্সের যোজনীও 1 আবার কি এনের যোজনীও 1, এক্সও 1 এনও 1, সো 1:1 এক্স, ঠিক আছে। আচ্ছা এভাবে আমরা একটা কনফার্ম করে নিব। আগে করবো কি উৎপাদটা একটা দেওয়া আছে, তো বাকি কে কে আছে, কে ধনাত্মক তাকে আগে দিয়ে ঋণাত্মকটা পরে দিব, তারপর আমি দেখবো যোজনী জেনে কনফার্ম করবো যে সংকেতটা কোনটা, যোজনী দিলে কনফার্ম করবো। আচ্ছা এবার আমরা আসি এম কি এম ওয়াই এ কি দেওয়া আছে, কে আইপি বের করবো আমরা, কে আইপি কীভাবে এম এর যোজনী 2 4 2 প্লাস আর ওয়াই হলো মাইনাস আর এই 2টা কে যাবে ঘাত, এটা সমীকরণে। ওকে এবার আমরা কী করবো, এই এম টু দ্রবণে এম এর গুণমাত্রাটা কত জানি আমি না, সরাসরি দেখা যায় এম টু দ্রবণে এম এর গুণমাত্রা কত এইটাই। তারপর একটু ভাঙে দেখাচ্ছি আমরা এম কত, দেখো এম টু। এবার কিন্তু আমি একমুখী চিহ্নতে ভাঙবো, কারণ আমি যখন কী ধরবো এই বিক্রয়গুলোকে আমরা কী ধরতে হবে, সম্পূর্ণ দ্রবণীয় ধরতে হবে না, এম কত এম সম্পূর্ণ দ্রবণীয় ধরতে হবে, একমুখী চিহ্ন দিতে হবে এম টু প্লাস আর কি এম সামনে, ঠিক আছে। কারণ এবার কিন্তু আমরা একমুখী চিহ্ন দিতে হবে, কারণ আমরা বিক্রয়গুলোকে সবসময় সম্পূর্ণ দ্রবণীয় ধরবো, আর উৎপাদ দ্বয়ের একটা কী হবে অদক্ষেপ পড়বে, যে অদক্ষেপ পড়বে সেই সর্বদ্রবণীয়। আচ্ছা তো এবার দেখো আমরা এম টু এর ঘনমাত্রা দেওয়া আছে কত 5 ইন্টু কি 10 টু দি পাওয়ার -5, তাহলে এখান থেকে এম কত আসবে এটাই হবে, কারণ এটা যত মন এটা তত মন, কিন্তু যদি আমার যদি এন মাইনাসটা প্রয়োজন হতো এন মাইনাসটা, তাহলে কিন্তু কী করতাম আমি 2 দ্বারা গুণ করতাম, এন মাইনাসটা প্রয়োজন হলে 2 দ্বারা গুণ করতে হতো, কারণ সামনে 2 আছে। তাহলে আমরা যেহেতু তার মানে এম টু এর গুণমাত্রা যা, হ্যাঁ এম টু প্লাসের গুণমাত্রা কি তাই, তাহলে আমরা কী পেলাম দেখো তো এন টু দ্রবণে এম টু প্লাসটা কত 5 10 টু দি পাওয়ার -5। আমরা এখন কী বের করবো মিশ্রণে এম টু প্লাস হট মিশ্রণে এম টু প্লাস হট এলাকা। এবার ভিয়ন এসন আর কি ভিয়ন কত, ভিয়ন হলো 15 আর এসনটা কত, এই যে যেটা বের করলাম 5 10 টু দি পাওয়ার -5, আর ভিটি হলো 15 যোগ কত 10, এখান থেকে আমরা মিশ্রণে গুণমাত্রা পেয়ে যাবো এম টু প্লাসের গুণমাত্রা আমি পেলাম। আচ্ছা ঠিক একইভাবে আমরা কী করবো এবার এক্স ওয়াই দ্রবণে কী বের করবো ওয়াই মাইনাস এক্স ওয়াই দ্রবণে আমরা ওয়াই বের করবো, এই যে এক্স ওয়াই দ্রবণ এখানে কিন্তু একমুখী চিহ্ন দিয়ে কী দেখাবো এক্স প্লাস ওয়াই মাইনাস। আচ্ছা তাহলে আমরা এক্স ওয়াই কত 0.1 আর ওয়াই মাইনাসটা কত 0.1, তার মানে ওয়াই তার মানে এক্স ওয়াই দ্রবণে ওয়াই মাইনাসটা কত 0.1। হ্যাঁ এবার কি মিশ্রণে কত, মিশ্রণে ওয়াই মাইনাসটা হোয়াট মিশ্রণে এই সূত্র কি আমরা এই
বি পাত্রের আয়তন কত 10। আচ্ছা আমি সূত্রটা লিখেই নেই, V1 S1 ইন্টু S2। তাহলে V1টা কত 10 আর S1টা 0.1। আর মিশ্রণের মোট আয়তন কত 15 যোগ 10 আর y মাইনাস। ওকে, তাহলে এখান থেকে y মাইনাসটা কত আসে, y মাইনাসটা কত আসে 10.1 আর ভাগ কত 25। আচ্ছা এখান থেকে আমরা একটা লাইন করে তারপরে কী করি 15 5 এত, এখান থেকে 25 আসবে। এবার আমরা মানটা বসাই দেবো না। এবার সমীকরণ কি 1 হতে, সমীকরণ 1 হতে তোমরা KIP-র মান বের করে দেখবা। KIP কী হবে, এই 15 5 10 টু দি পাওয়ার -5 ভাগ কত 25 ইন্টু আর ওয়াইয়ের উপরে স্কোয়ার কিন্তু 1 ভাগ 25। তোমরা কিন্তু দেখছি অনেকে এই ভুলটা করো যে ওয়াই মাইনাস বের করছে তো পরে করো কি এটাকে 2 দ্বারা গুণ করে তবে স্কোয়ার করে। এখানে কিন্তু এটা না, তুমি যখন দ্রাব্যতা থেকে ঘনমাত্রা বের করবো তখন 2 দ্বারা গুণ করে, দ্রাব্যতাকে 2 দ্বারা গুণ করে কি ঘনমাত্রা বের করতে হয়। ধরো আমি এম ওয়াইকে কী দেওয়া আছে দ্রাব্যতা দেওয়া আছে, এখন তুমি যদি ওয়াই মাইনাস বের করতে যাও তখন 2 দ্বারা গুণ করতে হবে দ্রাব্যতাকে, তারপরে স্কোয়ার করতে হবে। কিন্তু আমি এখানে যেটা পাইছি সেটা এটা কিন্তু কী করতে হবে না, সরাসরি এটা কার ঘনমাত্রা, কার ঘনমাত্রা মিশ্রণে ওয়াই মাইনাসের ঘনমাত্রা সরাসরি এটা। আমি যখন দ্রাব্যতা থেকে ওয়াই মাইনাস বের করতে যাবো ধরো এই দ্রাব্যতা থেকে ওয়াই মাইনাস বের করতে যাবো তখন 2 দ্বারা গুণ করতে হবে তারপরে স্কোয়ার করতে হবে। কিন্তু এখানে কি সরাসরি কি এই মানটা স্কোয়ার করে দেবে, এটাকে আবার 2 দ্বারা গুণ করে কিন্তু স্কোয়ার করে নেওয়া। যখন দ্রাব্যতা থেকে কোনো একটা আইনের ঘনমাত্রা বের করো তখন কি এই যে যেমন এখানে 2 আছে তখন দ্রাব্যতাকে 2 দ্বারা গুণ করে স্কোয়ার করতে হয়। কিন্তু আমি যখন কী করবো এই V1 S1 V2 S2 সূত্র দিয়ে ঘনমাত্রা বের করবো তখন সেটাকে কিন্তু 2 দ্বারা গুণ করা যাবে না, ডাইরেক্ট কী করবো স্কোয়ার করে দেবো। তাহলে আমরা এখানে একটা অ্যান্সার পেয়ে যাবো না, অ্যান্সার পেয়ে যাবো। ওকে, আর দেওয়া আছে কি KIP দেওয়া আছে, KIP না KSP দেওয়া আছে। ওকে, তারপরে আমরা দেখবো যে দেখবা আমি যেটা ফলাফলটা জানি যে KIP-তে কী হবে সেটা KSP তার মানে কী পদক্ষেপ করবে। হিসাবগুলো তোমরা একটু নিজেরা করে নিবা হিসাবটা। আচ্ছা আমরা এবার দেখো আমি আর একটা প্রবলেম দেখাই, এই 7 শীতের 7 শীতের 7 মানে এখানে একটু সমস্যা হলো শীতের 7 এখানে আবার পাত্র কী করছে দুইটাই দিয়েছে না, 7 দেখো এখানে MN একটা বস্তু আছে M, আর একটা হলো PQ আর ঘনমাত্রা দেওয়া আছে 0.30 এটাও পয়েন্ট কত 0 পাত্র 1 আর পাত্র 1 পাত্র। এখানে নিচে দেওয়া আছে এই KSP দেওয়া আছে না, KSP দেওয়া আছে KSP দেওয়া আছে কার এই 20 ডিগ্রি তাপমাত্রা তো না 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেখো কী দেওয়া আছে MQ এর কি KSP, আরেকটা কত PN এর KSP ওকে 3.5 10 টু দি পাওয়ার -4 আর এটা হলো 2.5 আর 10 টু দি পাওয়ার -4। ঠিক আছে, দেখো দুইটার KSP অবশ্যই ভিন্ন হবে, দুইটা ভিন্ন যৌগ PQ, তারপর দুইটারই KSP দেওয়া আছে। এবার কিন্তু আমরা একটু ভিন্ন না, দেখো দুইটারই KSP দেওয়া আছে। আশা করি এইটা করতে পারলে আমরা বাকি যেগুলো আছে তোমরা সব করতে পারবো, হ্যাঁ বাকি সবগুলো একই রকম আসলে একই রকম। আচ্ছা এটা দেখো ঘ নাম্বার বলছে উদ্দীপকের MN সম্পৃক্ত ধরে বা সম্পৃক্ত হলে 20 ডিগ্রি
এই যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা তাপমাত্রা হলো 20 ডিগ্রি না, তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড না, তাপমাত্রা যদিও লাগবে না। আচ্ছা, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি এর তাপমাত্রা, এর তাপমাত্রা গুণফল বের করো, তাপমাত্রা কি গুণফল বের করো, দাব্যতা গুণফল বের করো। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু দাব্যতা গুণফল বের করতে কি লাগবে, দাব্যতা লাগবে, আর দাব্যতা কিন্তু নিচে দেওয়া নাই। যখন নিচে দেওয়া নাই তখন কি করতে হবে, যার দাব্যতা গুণফল বের করতে হবে তার ঘনমাত্রার দিকে তাকাতে হবে। এই যে ঘনমাত্রা, এদিকে দাব্যতা ধরতে হবে, ধরা যাবেও। কারণ কি বলছে, পাত্র এত এত দ্রবণে কি দেওয়া আছে, এত দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.30 এবার একবার যেহেতু দ্রবণটি কি, যেহেতু দ্রবণটি সম্পৃক্ত, তাই এত এর ঘনমাত্রা সমান কি, এত ওকে, দাব্যতা তাহলে কত, 0.30। এবার আমরা দেখো, এবার আমরা কি করবো, এম এবার এখানে কিন্তু অমুখী চিহ্ন অবশ্যই দিবা, খেয়াল করো, অমুখী চিহ্ন দিতে হবে এখানে, অমুখী চিহ্ন দিতে হবে। কেন, কারণ আমরা এটাকে এবার স্বল্প দ্রবণীয় লবণ ধরবো, ধরে কি করবো, দাব্যতা থেকে কি করবো, দাব্যতা গুণফল করবো। তাহলে কেএসপি কত, কেএসপি এম প্লাস আর কি এম মাইনাস, এম প্লাস দাব্যতা মানে কার ঘনমাত্রা, এম প্লাস ঘনমাত্রা 0.30, দাব্যতা মানে ঘনমাত্রা কার, এন মাইনাস, যেহেতু 1:1 তার মানে 0.30, তাহলে পয়েন্ট কত, নিরীক্ষা 9 না, 0.09 কী হবে, অ্যান্সার হবে 0.09, সহজ একটা ম্যাথ। তার মানে এবার নিচে যেহেতু দাব্যতা নাই, তাহলে আমরা ওই যার দাব্যতা গুণফল বের করতে বলছে তার যে ঘনমাত্রা সেটাকে দাব্যতা ধরতে পারলাম, কারণ বলছে কি দ্রবণটা সম্পৃক্ত ধরে বলছে। আর যদি সম্পৃক্ত শব্দটা উল্লেখ নাও করে, যদি এখানে শব্দটা না থাকতো, তাহলে আমরা এটাকে সম্পৃক্ত মনে করে কী করবো, আমরা এটা করবো, কারণ নাহলে এই শব্দটা উল্লেখ করবো না। এই দ্রবণটি যেহেতু সম্পৃক্ত হলে ঘনমাত্রা কী হয়, ঘনমাত্রাটা কী হয়, সম্পৃক্ত হলে ঘনমাত্রাটা কী হয়, দাব্যতা হয়। শর্তটা কি, সম্পৃক্ত হতে হবে, এই প্রশ্ন উল্লেখ করা ছিল। যদি উল্লেখ না করা থাকে তুমি কী করবা, এই কথাটা লিখবা যে সম্পৃক্ত ধরে, এখানে বলে দিছি। আর যদি বলে আনি তো, তাহলে সম্পৃক্ত ধরে কী করতে হবে, ঘনমাত্রাকে দাব্যতা ধরে অঙ্কটা করতে হবে। আচ্ছা, এবার আসো, বলছি যে এবার এই দুটা পাত্রকে একসাথে করবে, এই দুটার মধ্যে কোনটা অবিক্ষিপ্ত হবে, কোনটা, দুটার যেহেতু কেএসপি দেওয়া আছে, দুটারই কী বের করতে হবে, কেআইপি বের করতে হবে না, দুটারই কেআইপি বের করতে হবে। দেখো দুইটা কিন্তু কেএসপি দেওয়া আছে, দুইটারই কেআইপি বের করতে হবে। তাহলে প্রথমে তোমাদের কী করতে হবে, এম প্লাস পি কিউ, তাহলে কী হবে উৎপাদ, এম কিউ আর কী দেওয়া আছে, পি এম, দুইটারই কেএসপি বের করতে হবে। হ্যাঁ, আর দুইটা যখন কেএসপি বের করবা, দেখো তোমার দুইটারই কেএসপি বের করতে হবে। এর প্রথমে আমরা একটা কাজ করি, এম কিউ এর কি বের করবো, এম কিউ এর কে কি বের করবো, আই কী হবে, এম প্লাস আর কী হবে। আচ্ছা, আমরা একবারে বের করে ফেলতে পারি, একবারে বের করি, ধরো এটা 1, তাহলে আমার জায়গাটা কম লাগবে। আর পি এনেরও কী বের করবো, পি আই বের করবো, কী লিখবা, পি প্লাস আর কি এটা 2, আমরা একবারে করে ফেলি। দেখো প্রথমে আসো, এম এন কে ভাঙবি আমরা, কারণ যখন আমরা এম এনটা বিচ্ছোক তখন কিন্তু আমরা একমুখী চিহ্নতে ভাঙবো। দেখো এম প্লাস আর এন মাইনাস, তাহলে এম এনটা কত, 0.3, তাহলে এটাও 0.3, এটাও কি 0.3, ওকে। তাহলে আমরা এবার কী করবো, মিশ্রণে কার ঘনমাত্রা বের করবো, এটা কিন্তু কি পাত্র 1-এ এম প্লাসের ঘনমাত্রা, মিশ্রণে কী বের করবো, এম প্লাস মিশ্রণ,
আমি সরাসরি করে বলি, দেখো তুমি মিশ্রণে কী করবা, এম প্লাস বের করবা, মিশ্রণে বের করবা। তাহলে কি এটা হলো আদি আয়তন, না আদি আয়তন কত, এখানে আরেকটা সমস্যা দেখো, এখানে কিন্তু আয়তনও দেওয়া নেই, আয়তনও দেওয়া নেই। তার মানে কী করতে হবে, ধরি আচ্ছা একটু কাজ করতে হবে, দেখো ধরি এই পাত্র 1 ও পাত্র 2 এর যৌবনের আয়তন সমান, যৌবনের আয়তন সমান। আয়তন না দেওয়া থাকলে আয়তন ধরবা, কিছু বলে না কিন্তু আয়তন কি ধরতে হবে, আয়তন ভি, আয়তন সমান এবং তা কত, ভি মিলিলিটার ধরলাম, আয়তন সমান ধরলাম এবং ভি মিলিলিটার ধরলাম। এবার তুমি কি করবা, এম এন ভাঙ্গ এম প্লাস আর কি এম মাইনাস, হ্যাঁ তাহলে এটা 0.3 তো, তাহলে এটাও কী হবে 0.3, এটাও 0.3। তাহলে আমরা এবার মিশ্রণে কী বের করবো, আমরা কিন্তু এটা মিশ্রণে এম প্লাস বের করবো, মিশ্রণের এম প্লাস। এটা হলো মিশ্রণে এম প্লাস বের করার সূত্র কী, আদি আয়তন ভি আর এম প্লাসের ঘনমাত্রা 0.3, আর মিশ্রণের মোট আয়তন কত, ভি প্লাস ভি, শেষ। দুইটা পাত্রের মোট আয়তন ভি প্লাস ভি, এখান থেকে কত আসে 0.15 এম। ঠিক দেখো একইভাবে আমরা কী করবো, এন মাইনাস বের করবো, হ্যাঁ কী হবে, একই হবে ভি 0.3 ভি প্লাস ভি, কারণ এন মাইনাস হলো ঘনমাত্রা কমছে, এইটা এন মাইনাস তো পাত্র একই আছে, তাহলে এটাও কী হবে 0.15। এবার আসো কী বের করবো, পিএল না সরি পি কিউ ভাগে পি প্লাস পেলাম আর কি পাইলাম পি মাইনাস, পি প্লাস কি মাইনাস, তার মানে এটা কত 0.01, তার মানে এটাও কি 0.01, এটাও 0.01, শেষ। তাহলে একইভাবে কী করবা, পি প্লাস বের করবা আর কি কিউ মাইনাস বের করবা, কত হয় ভি 0.1 ভাগ ভি প্লাস ভি, এটা কত 0.005 এম, এটাও কী হবে ভি 0.01 ভি প্লাস ভি কত 0.0 কত 5। এবার তুমি কী করবো, সমীকরণ 1 হতে কেআইপি বের করবো, আর সমীকরণ 2 হতে কেআইপি বের করবো। কেআইপি কিন্তু একই রকম হবে, কত হবে, এবার লাগবে এম প্লাস হলো 0.15 আর কি 0.0, এখানেও কি এবার হলো কি আগে, এখানে হলো পি আগে, পি কোনটা, পি এটা 0.005, দুইটা কিন্তু একই রকম আসবে, কিন্তু দেখবা একটা কী হবে, কেআইপির মান কেএসপির চেয়ে বড় হবে, একটা ছোট হবে, তেমন একটা পদক্ষেপ হবে আর একটা কি পদক্ষেপ হবে না।